একটা এন্টিটি সম্বন্ধে আমরা সবাই জানি, সেটা হচ্ছে জিন। এটা বলে যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে, আজকে এসো কালকে ভালোবাসো, এরকম হয় নাকি? কবে থেকে ভালোবাসো তুমি? বলে যবে থেকে ও মায়ের পেটে ছিল তবে থেকে। ওর পিসি ক্যাজুয়ালি ওর মাকে বলে যে তোমাকে একটা জিনিস দেখাবো, বলো ঘাবড়ে যাবে না। একটা ফিগার ঠিক এইভাবে এগিয়ে যাচ্ছে হাওয়ায় ভাসতে ভাসতে, অ্যান্ড তার মাথা নেই। তুমি চমকেছো যদি ও কোনোভাবে বুঝতে পারে, নেক্সট পলকে দেখবে তোমার সামনে দাঁড়িয়েছে। সেই সময় ওদের সঙ্গে একটা ঘটনা ঘটে, কোনো আগুন জ্বলছে না, কিছু হচ্ছে না, হাত না চললে আমরা খাবো কি, আমরা না খেতে দেবে মরবো, তুমি কিসের স্বামী, এই সেই হ্যান ত্যান। বলে দাঁড়াও, একটা বাচ্চাকেই জ্বালিয়ে দিচ্ছি। কি বলে একটা বাচ্চাকে নিল, ওরা কুটুরি ফুটুরি কিছু দিয়ে কাচ 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 করে কাটলো, কেটে আগুনের মধ্যে ফেলে দিল, আগুন ধরালো, ধরে গেল। শুধু যে একজন ছেলে জিন মেয়ে জিনের পেছনে পড়বে তার কোনো মানে নেই, কিন্তু মেয়ে জিনও ছেলে জিন পেছনে পড়ে। জিনরা কিন্তু মানুষদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে নিজেদের যে অলাদ বা বাচ্চা সেটাকে কিন্তু এই পৃথিবীতে আনতে পারে। তো সেই 10 মিনিটের মধ্যে একটা মহিলাকে 3বার এদিক থেকে এদিক যেতে দেখেছি। ওয়াইফকে মারবো অ্যান্ড বাবাকে মারবো, বাবা মানে হচ্ছে শ্বশুরকে মারবো। এটা বলা হয় যে যার উপরে জিন আসে তাকে না রাগাতে নেই চট করে। কথা বলতে বলতে ও নাকি পজেসড হয়ে গেছিল। জিনিসটা যদি এত সহজে শেষ হতো তাহলে একরকম ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছেন আপনারা? কৌস্তবের আড্ডাতে আমাদের সাথে আজকে রয়েছে অয়নদা। আজকে এমন কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা আমরা বলেছি, এমন কিছু ঘটনা শেয়ার করা হয়েছে যে বিষয়গুলো নিয়ে সচরাচর কৌস্তবের আড্ডাতে আমরা আগে কথা বলিনি। ইসলামে বা অ্যাব্রাহামিক রিলিজিয়নে ডিমন, জিন, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু খুব প্রমিনেন্ট একটা বিষয় এবং আমরা রিয়েল লাইফেও সেটা দেখতে পাই। আজকের এই ঘটনা, আজকের এই কনভারসেশন আপনাদের অনেক কিছুর ব্যাপারে জানতে সাহায্য করবে। অনেক নতুন কিছু আপনারা জানতে পারবেন যেটা আপনাকে স্পিরিচুয়ালি প্রোটেক্টেড রাখবে। আজকের এই এপিসোড শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন। কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা জিনিস জানাই, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা অন্য কোনো বিষয় নিয়ে আমার সাথে কৌস্তবের আড্ডাতে একটা পডকাস্টে বসতে চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 6290675195। এছাড়া আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে আমার থেকে, সেই ক্ষেত্রেও আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরেই যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে। হ্যালো অয়নদা। হ্যালো, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে, এখানে আজকে আমাদের যিনি গেস্ট আছেন তিনি আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার অয়নদা। পুরো নামটা আমি বলতে পারছি না। কিউরিওফাইট অর্থাৎ আমার প্রথম চ্যানেলে যদি কোনো ভিডিও লেটে আসে বা ভিডিও আসতে একদিন বেশি টাইম লাগে, পুরো দোষটা হচ্ছে এনার। কারণ এনার কখনো না কখনো কোনো টেকনিক্যাল ত্রুটি আসে বা কিছু প্রবলেম হয়, যার জন্য এই বিষয়টা আমাদের করতে হয়। মানে পুরো ইউটিউব কমিউনিটি কিস্তিটা এবার আমি খাবো। স্পেশালি কিউরিওফাইট এবং কৌস্তবের আড্ডা সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের কিস্তিটা তুমিই খাবে। একদম। অয়নদার নিজের জীবনে বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যে এক্সপিরিয়েন্সগুলো খুব একটা স্বাভাবিক নয়। অয়নদা ফার্স্ট যখন কিউরিওফাইটে জয়েন করে তখন একটা জিনিস জানায় যে অয়নদার জীবনে 7 বছর শনি ছিল। সেই 7 বছরের শনিটা হচ্ছে অয়নদার এক্স গার্লফ্রেন্ড। সবার সাথী থাকে, আমার সাথী ছিল। আচ্ছা, কিন্তু তার সাথে থাকাকালীন অয়নদা বেশ কিছু জিনিস জানতে পারে, বিকজ শি ওয়াজ আ মুসলিম। শি ইজ আ মুসলিম রাইট নাও, বাট তোমার এক্স যেহেতু, দ্যাটস ওয়াই। অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সগুলো খুব একটা ন্যাচারাল তো নয়, জিনিসটা বেশ আনক্যানি অ্যান্ড বেশ ক্রিপি, যেগুলো সাধারণ মানুষ যদি শোনে বা জানে তাহলে তাদের বেশ কিছু প্রবলেমস হতে পারে। আমি ডাইরেক্টলি অয়নদার কাছে চলে যাব অ্যান্ড ঘটনার ব্যাপারে জানতে চাইব কি হয়েছিল অয়নদা। দেখো, আমরা যেহেতু হিন্দু, আমাদের হিন্দুদের অনেক রকমের রিচুয়ালস হয়, ঠিক আছে?
ভালো রিচুয়ালস হয়, খারাপ রিচুয়ালসও হয়। আমরা মানে তন্ত্র সাধনা দিয়ে কারো ভালো করতে পারি, কারো খারাপ করতে পারি, সেই জিনিসটা সব ধর্মে আছে, মুসলিমসদেরও আছে, খ্রিশ্চানসদেরও আছে। এবার মুসলিমসদের একটা ব্যাপার আছে, এটা হয়তো মানে অনেকে আমার সঙ্গে মানে সহমত করবে না, কিন্তু আমি যতটুকুনি জানি সেই অনুযায়ী মুসলিমসটা কিন্তু এবিসিডি বা অ ক খ শেখার আগে ওরা মাদ্রাসায় গিয়ে কিন্তু কোরআন শেখে। এটা আমি জানি, এটা আমার নলেজ, এটা ভুল হতে পারে মেবি, ঠিক আছে। তো মাদ্রাসায় যখন যায় ওরা একদম ছোট বয়স থেকে যায়, যেমন যেমন বড় হতে থাকে ওদের স্টাডিজ ওখানে কমপ্লিট হতে থাকে, এরপর এক রকমের স্টাডি ওদের শুরু হয় ওখানে। সেটা হচ্ছে ওদের দিক থেকে তন্ত্র সাধনার একটা স্টাডি, মানে সুলেমানি তন্ত্রের কথা বলছো? অলমোস্ট, বা মেবি ওটাই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ওটা কিছু কিছু চোজেন স্টুডেন্টসদের জন্য হয়, সবার জন্য হয় না, ঠিক আছে। আমাকে যেহেতু এই ঘটনাটি আমার সেই এক্স গার্লফ্রেন্ড বলেছে, তার এক বন্ধু সেই চোজেন স্টুডেন্টের মধ্যে একজন ছিল, ছেলে। এবার সে যেহেতু ছিল, তার থ্রু সামহাউ জেনেছিল আমার এক্স গার্লফ্রেন্ড, আমাকে বলেছিল সেই স্টোরিটা আজকে আমি শেয়ার করছি। এটা একটা অদ্ভুত ধরনের স্টোরি। এটা কিন্তু তুমি বা অডিয়েন্স যারা আমাদের শুনছে, নট নেসেসারিলি তারা ভয় পাবে, কিন্তু তারা ভাববে, তারা ভীত হবে। ভয় পাওয়ার ভীত হওয়া আলাদা জিনিস। ভয় মোমেন্টারিলি হয়, ভীত মানে সে অনেক দিন ধরে তার মধ্যে এই ভয়টা বসবাস করবে। এবার স্টোরিটা আসছি। স্টোরি আসার আগে কিছু রিচুয়ালসের সম্বন্ধে বলে দিই। তাদের যে জিনিসটা হয় যে তারা ফার্দার স্টাডিজের জন্য এরকমভাবে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় বা তাদেরকে চুজ করা হয়, ঠিক আছে। কিছু কিছু চোজেন স্টুডেন্টসদের জন্যই হয়, এটা বলাই হয়েছে। তো সেই বন্ধুটা যেহেতু ওয়ান অফ দ্য স্টুডেন্ট ছিল, সেই বন্ধুটাও সেই ফার্দার স্টাডি করতে যায়। অ্যাকচুয়ালি তার প্যারেন্টসের কাছে আসে মৌলভী, যার আন্ডারে সে কোরআন পাঠ শিখেছে। সেই মৌলভী সাহেব এসে বলেন যেরকম কিছু আমাদের ফার্দার স্টাডিজ আছে যেগুলো আমি চাই ও করুক, কারণ তাতে জগৎ কল্যাণ হবে। কারণ সবাই তো আমরা জগৎ কল্যাণের জন্যই কাজ করি, তো মানুষের যদি একটু সেবা করা যায়, উপকার করা যায়, তাহলে খারাপ কি। তো অনেক সময় অনেক বাধা বিপত্তি আমাদের চলে আসে, সেই বাধা বিপত্তিগুলোকে কাটানোর জন্য কিছু করতেই হয় আমাদের, রাইট। তো আমাদের ধর্মেও করতে হয়, ওদের ধর্মেও করতে হয়। তো সেরকমই কিছু করার জন্য এরকম কিছু নলেজ তারা অ্যাকোয়ার করে, ঠিক আছে। সেই নলেজের মধ্যে ওয়ান অফ দ্য নলেজ হচ্ছে জিন কন্ট্রোল করার নলেজ। এটা সবাই পারে না, ঠিক আছে। জিন কন্ট্রোল করার নলেজ আমরা যেমন জানি, এটা একদম ডার্কের দিকে চলে যাচ্ছি, যে আমাদের যখন গুন্তুক বা একদম ডাইরেক্ট বান মারার ব্যাপার থাকে, আমরা জানি যে প্রেত চালান করে বান মেরে ফেলেছে, ঠিক আছে। তো অবভিয়াসলি কোনো না কোনো প্রেতকে কন্ট্রোল করছে, ঠিক আছে। তেমনই জিনকে কন্ট্রোল করা, জিনকে দিয়ে কোনো না কোনো স্পেসিফিক কাজ করানো, ঠিক আছে। এবার এই যে জিনকে কন্ট্রোল করার এই নলেজটা সে অ্যাকোয়ার করলো, কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা তার মধ্যে আসবে না যতক্ষণ না সে একটা পার্টিকুলার টেস্ট দেবে। আমার এই স্টোরিটা ওই টেস্টটাকে নিয়ে, একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা একটু অন্য ধরনের, আমাদের নর্মাল রিটেন পরীক্ষার মতন পরীক্ষা তো নয়, রিচুয়ালিস্টিক পরীক্ষা। সেই পরীক্ষাটা একটা রিচুয়াল হয়, সেই রিচুয়ালটা কোন দিন কীভাবে করতে হবে সেই মৌলবী ডিসাইড করে দেয়। অ্যান্ড তার সঙ্গে একটা সতর্কবার্তা থাকে যে যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে তো তুমি নর্মালি কন্ট্রোল করতে পারবে, তোমার মধ্যে কিছু অলৌকিক শক্তি আসবে, কিছু পাওয়ার্স আসবে তোমার মধ্যে, তুমি সেগুলো দিয়ে মানুষের ভালো করো খারাপ করো তোমার ব্যাপার। কিন্তু যদি তুমি পরীক্ষাটায় পাস না করতে পারো তাহলে কিন্তু তুমি একটা লুপের মধ্যে আটকে পড়বে, টাইম লুপ, ডাইমেনশনাল লুপ। ওকে, নট নেসেসারিলি সেটা ওই টাইমে থাকবে বা এই টাইমে থাকবে, নট নেসেসারিলি এই ডাইমেনশানে থাকবে, অন্য ডাইমেনশানেও থাকতে পারে, ঠিক আছে। কারণ জিন অবভিয়াসলি আমাদের ডাইমেনশানের প্রাণী নয়,
অন্য ডাইমেনশনে। তো তাকে কন্ট্রোল করতে গেলে তোমাকে ডাইমেনশনাল অনেক নলেজ রাখতে হবে, ঠিক আছে? তো এই সাবধান বার্তাটা দেওয়া থাকে যে তুমি কি পরীক্ষাটা দিতে চাও, তোমার কি সেই মানে সাহস আছে বা তুমি সেইভাবে প্রিপেয়ার করেছো নিজেকে যে তুমি সেই পরীক্ষাটা দেবে, তবেই তুমি এগো। কারণ সেই পরীক্ষাটা যে রাত্রিরে তুমি দেবে, সেই রাত্রিরে তোমাকে টোটাল, আমার যতদূর মনে পড়ছে এখনো পর্যন্ত, হয়তো আমি এদিক ওদিক করে একটু ভুলে, হয়তো অনেক দিন হয়ে গেছে, তো 8 ঘন্টা একটা টোটাল রিচুয়াল হয়। সেই 8 ঘন্টার মধ্যে 7 ঘন্টা, রাত্রিবেলা 7 ঘন্টা তোমাকে একটা পার্টিকুলার সেট অফ মন্ত্র পড়তে হয় উইথ সাম রিচুয়ালস। মানে মন্ত্র মানে তো ওদের কাছে মন্ত্র নয়, অ্যাকচুয়ালি দুয়া পড়তে হয় ওদের। হ্যাঁ, আমি মন্ত্র হিসাবেই বলছি, আমার কাছে সবই একই, যেটা পড়তে হয় সেটাই মন্ত্র। তো একটা দুয়া পড়তে হয় বা সেট অফ দুয়া পড়তে হয়। অ্যান্ড লাস্ট যে আওয়ারটা, সেইটা হচ্ছে আমরা যেটাকে আমাদের কথায় বলি যে ব্রহ্ম মুহূর্ত বা প্রেত মুহূর্ত, যেটা হয় একদম ওই 2:30 থেকে 3:30 যে একদম টাইমটা, ওই 3:30 থেকে 4:30। ডেভিলস আওয়ার যেটা হয় আর কি। না, ডেভিলস আওয়ার আলাদা, ব্রহ্ম মুহূর্ত আলাদা। না, ওইটা না, ভালোটা না, খারাপটা। ডেভিলস আওয়ার মানে হচ্ছে 2:30 থেকে 3:30। 2:30 থেকে 3:30 ওই টাইমটা, ওই একটা পার্টিকুলার আওয়ারটা ওদের একটা লাস্ট মন্ত্র বা দুয়ার সেট পড়তে হয়। সেই সময় ওদের সঙ্গে একটা ঘটনা ঘটে বা ওরা কিছু দেখতে পায়, ওটাই হচ্ছে পরীক্ষাটা। সেই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারলে তবে সে পাবে। এবার যে মৌলভী সাহেব ওকে সাবধান বাণী দিতে এসেছিল, সাবধান করতে এসেছিল, তাকে জিজ্ঞেস করে যে কি হয়, এমন কি শক্ত পরীক্ষা? বলছে দেখো, তোমার মনের মধ্যে কি আছে সেটা তো জানে যে তোমার সামনে আছে বা আসছে, যাকে তুমি কন্ট্রোল করবে বলছো সে তো জানে সব কিছু। আর এই পরীক্ষাটা নাকি তাদের রাজা নেয়, জিনেদের রাজা নেয়, ঠিক আছে? তো সে সবই জানে। সে তোমাকে তোমার মনের গভীরের সব থেকে ভয়কে দেখাবে, অ্যান্ড মেবি দেখাবে না, তোমার সামনে প্লেস করবে বা তোমাকে সেই ভয়ের মধ্যে প্লেস করবে। সবকটা কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন। তোমাকে দেখাতে পারে, তোমাকে সেখানে প্লেস করতে পারে, সেই ভয়ের মধ্যেই তোমাকে প্লেস করে দিতে পারে। তোমার ভেতর ভয়টা দিল না, ভয়ের মধ্যে তোমাকে দিয়ে দিল। বলছে একটা এক্সাম্পল হচ্ছে, একটা ছেলে এরকম সে মানে খুব পারদর্শী, এই ফিল্ডের স্টাডিতে খুব পারদর্শী, কিন্তু তার মনের জোরটা একটু কম ছিল, ঠিক আছে? তাও সে একটু ভেবে চিন্তেই যে এটা পরীক্ষাটা দেবো, আমি দিই পরীক্ষাটা, আমি যদি পেরে যাই, এরকম ভেবে সে পরীক্ষাটা দেয়। রাত্রিবেলা তার সঙ্গে কী হয় সেটাই হচ্ছে আসল ঘটনা। ওকে। সেই রাত্রিরে সে একদম শেষ ঘন্টাতে সে মন্ত্র পড়ছে, চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে। হঠাৎ করে সে আশেপাশে বেশ অন্য রকমের একটা অনুভূতি পাচ্ছে, কোলাহল পাচ্ছে। চোখটা খুলে দেখছে সে একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। সেই জঙ্গলের মধ্যে ট্রান্সপোর্ট হয়ে গেছে, সে একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে। তার ঘরের মধ্যে বসেছিল কিন্তু সে। কি বলছো? এক্স্যাক্টলি, সিরিয়াসলি? হ্যাঁ। ওকে। সে হঠাৎ করে দেখছে সে জঙ্গলের মধ্যে সে দাঁড়িয়ে আছে। সে কিছু বুঝতে না পেরে ডান দিক বাদিক দেখছে। এবার দেখছে যে একটা গাছের আড়ালে বা একটা ঝোপঝাড়ের পেছন দিকে সে দাঁড়িয়ে আছে। ওই পারে একটু দূরে একটা ছোট্ট কুটির আছে। তাই সেই কুটিরটার সামনে বেশ কয়েকটা বাচ্চা খেলে বেড়াচ্ছে, একটা লোক রয়েছে, একটা মহিলা রয়েছে, আর একটা হাঁড়ি চড়ানো আছে। কিন্তু হাঁড়িটা নিচে কোনো আগুন নেই, কিছু জ্বলছে না। একটা নেভানো চুল্লিতে হাঁড়িটা চড়ানো আছে। আর মহিলাটা খুব গালিগালাজ করছে নিজের স্বামীকে যে হ্যাঁ, তোমার দ্বারা কিছু হয় না, এরকমভাবে করলে কি করে হবে, সেই কোনো আগুন জ্বলছে না, কিছু হচ্ছে না, ভাত না চললে আমরা খাবো কি, আমরা না খেয়ে দেবে মরবো, তুমি কিসের স্বামী, এই সেই হ্যান ত্যান। তো বরটা বলেছে ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে খড়কুটো হ্যান ত্যান সব নিয়ে আসছি, কাঠফাট কেটে নিয়ে আসছি, আমরা জ্বালাবো। সে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটু দূরে গেছে, স্বামীটা গিয়ে কাঠফাট জোগাড় করে নিয়ে এসে আগুন জ্বালাচ্ছে। আগুনটা জ্বললো, কিন্তু আবার নিভেও গেল। বলছে হ্যাঁ, তোমার দ্বারা কিছু হচ্ছে না। বউটা আবার চেল্লাতে শুরু করে, তোমার দ্বারা কিছু হচ্ছে না, তুমি কিছু করতে পারো না, এই করতে পারো না, এই করতে পারো না। বলছে দাঁড়াও, আমি আবার আগুন নিয়ে আসছি, কাঠ নিয়ে আসছি, আগুন জ্বালাবো।
আমরা রান্না করব খাবো বলে আবার সে গেছে, আবার কাঠফাট নিয়ে এসছে, জ্বালাচ্ছে, জ্বলছে না, জ্বলছে নিভে যাচ্ছে। বলছে এরকমভাবে কী করে হবে, আমরা না খেতে পেয়ে মরবো, বাচ্চাগুলো না খেতে পেয়ে মরবে, কী জ্বালাবে, জ্বালাও দেখি কী জ্বালাবে, কীভাবে জ্বালাবে। বলে দাঁড়াও একটা বাচ্চাকেই জ্বালিয়ে দিচ্ছি। কি? হ্যাঁ, একটা বাচ্চাকেই জ্বালিয়ে দিচ্ছি বলে একটা বাচ্চাকে নিল, এরকম কুটুরি ফুটুরি কিছু দিয়ে কাচ 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 করে কাটলো, কেটে আগুনের মধ্যে ফেলে দিল, আগুন ধরালো, ধরে গেল। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা সাংঘাতিক নয় অ্যাকচুয়ালি, এটা সবে শুরু। কারণ তার বাচ্চা হয়তো ছিল 2 বা 3টে বাচ্চা ছিল, তো একটা বাচ্চাকে তো জ্বালিয়ে দিয়েছে, সব থেকে বড় যে বাচ্চাটা তাকে জ্বালিয়ে দিয়েছে হঠাৎ করে। ও ওখানেই আটকে উঠেছে, কিন্তু ও তাও দেখছে যে কি হচ্ছে ওখানে, সে বুঝতেই পারছে না কি হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস বলতে মিস করে গেছি, একটা ছোট্ট জিনিস আমি বলে দিই। সেটা হচ্ছে যে সাবধান বাণী যেটা দিয়েছিল, সেখানে এটাও একটা কথা ছিল, বলা ছিল যে তোমাকে ওই মন্ত্রটা পাঠ করে যেতে হবে, যে কোনো সিচুয়েশনে তুমি থামতে পারবে না। ওই দুয়াটা পাঠ করে যেতে হবে, লাস্ট আওয়ারটায় ওই দুয়াটা পাঠ করেই যেতে হবে। ওকে। যে কোনো সিচুয়েশনে তুমি কনসেন্ট্রেশন ব্রেক করতে পারবে না, থামতে পারবে না। থামলেই যতটা যে গোলমালটা হবে। ও মন্ত্রটা পাঠ করছিল, তখনও পাঠ করছে, কিন্তু ও একটু চমকে উঠেছে, একটা বাচ্চাকে কেটে জ্বালিয়ে দিল, তারপরেও আগুন জ্বলছে না। কি করে জ্বলবে, এরকম একটা বাচ্চাকে জ্বালিয়ে কি জ্বলে নাকি? তো আবার বউটা চেল্লাতে শুরু করেছে, এই যে কী হচ্ছে এটা। তুমি বললো তো আগুন ধরে গেছিল। হ্যাঁ, কিন্তু আবার তো নিভেও যাচ্ছে। ওকে। আবার চেল্লাতে শুরু করেছে, কারণ ভাত তো ফুটছে না, শুধু আগুন ধরলে তো হবে না, ভাতটাকে তো ফুটতে হবে, সে আগুন ঝরে আবার নিভে যাচ্ছে, কি করে হবে তাহলে? আবার চেল্লাতে শুরু করেছে যে কী করে হবে, খাবো দাবো কি, বাদ বাকি 2টো বাচ্চা আছে, সে খাবে কি, দাঁড়াও আর একটা বাচ্চাকে জ্বালিয়ে দিচ্ছি বলে আরেকটা বাচ্চাকে কেটে জ্বালিয়ে দিল। এক্স্যাক্টলি আমরাও যেরকম শুনে করছি, ওরও ওরকমই অবস্থা হয়েছিল, যে ওরও মাথায় হাত, এটা দেখছিটা কি, এটা হচ্ছেটা কি বুঝতেই পারছে না। একটা বাচ্চাকে ক্যাজুয়ালি ধরছে, কাটছে, জ্বালিয়ে দিচ্ছে, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, সে দাও দাও করে জ্বলে যাচ্ছে, আবার কিন্তু ভাতটা ফুটছে না, হচ্ছেটা কি। মহিলাটা আবার শুরু করেছে, কি করবে, 3 নম্বর বাচ্চাটাকেও কেটে জ্বালিয়ে দিয়েছে। এবার মহিলাটা খেপে গেছে, বলে তোমার দ্বারা হবে না, তুমি কিসের কি, তুমি স্বামী, তোমার দ্বারা কিচ্ছু হবে না। একটা ভাত তুমি ফোটাতে করতে পারছো না, আমরা রান্না করতে পারছি না, তুমি কাঠ জোগাড় করে আনতে পারছো না, জ্বালানির কাঠ জোগাড় করে আনতে পারছো না, বাচ্চাগুলোকে মেরে ফেললে করলে, এবার কি করবে, সব তো কাঠ চলে গেছে, এবার কাকে জ্বালাবে, বলো বলো কাকে জ্বালাবে। লোকটা বলছে কেন, ওকে। বলে ঠিক ওর দিকে আঙুলটা করলো, ওর না চমকে উঠলো, ভেবা চাকা খেয়ে চুপ, মন্ত্র পড়তে ভুলে গেছে। ওকে ওকে। এখনও সে নাকি ওইখানেই আটকে আছে। হয়তো তাকে রাস্তায় দেখা যায়, আমি কোনোদিন দেখিনি, আমি জানি না, আমি জানার চেষ্টাও করিনি, কেন জানতে যাব। কিন্তু হয়তো তাকে এখনও রাস্তায় দেখা যায়, কিন্তু ব্রেনে সে ওখানেই আটকে আছে, আর রোজ ওরকমভাবেই চমকাচ্ছে, ওরকমভাবেই পুড়ছে ওখানে, সে ওখানেই আটকে আছে, ওই ডাইমেনশনে সে আটকে আছে, ওই সময়টার মধ্যে আটকে আছে। এরকমও হয়। মানে এই যে ব্যাপারটা বললে, জিনকে কন্ট্রোল করতে গেছিল, বাট সে কন্ট্রোল করতে পারেনি। জিনকে কন্ট্রোল করতে যায়নি অ্যাকচুয়ালি, ওই পরীক্ষাটা যদি উত্তীর্ণ হতে পারতো তাহলে তো কন্ট্রোল করতে পারতো। তাহলে কন্ট্রোল করতে পারতো, তো তাহলে তার মধ্যে পাওয়ার আসতো যে সে যেটা বলবে টু সাম এক্সটেন্ট, মানে সব জিনকে তো অবভিয়াসলি পারবে না, অনেক পাওয়ারফুল জিনও আছে, তার জন্য আরও শক্ত শক্ত কিছু পরীক্ষা দিতে হবে, কিন্তু টু সাম এক্সটেন্ট কিছু কিছু জিনকে সে কন্ট্রোল করতে পারতো, কিন্তু পরীক্ষাটা পাসই করতে পারলো না, উত্তীর্ণ হতে পারলো না। এই যে স্বামী স্ত্রী এবং যে বাচ্চাগুলো, তারা কি মানুষ? না, একদমই না, তারা তো অন্য ডাইমেনশানে, ওকে সেই ডাইমেনশানে নিয়ে গেছিল, ও তো নিজের ঘরের মধ্যে বসেছিল, পরীক্ষাটা তো নিজের ঘরে বসে দিচ্ছিল। বুঝতে পারছি। জিনকে কন্ট্রোল করা অত সহজ নয়, এই কথাটি বলেছিল মৌলভী। এবার বন্ধুটাকে বলেছে যে তুমি ভেবে দেখো, এরকমও হতে পারে। ওর মনের ভয় কি ছিল আমরা জানি না, কিন্তু জিন জানতো, বা জিনের সর্দার জানতো, রাজা জানতো, সে তাকে সেই রকম কিছু একটা ভয় দেখিয়েছিল। এর মধ্যে ভয় কোনটা আমরা জানি না অ্যাকচুয়ালি, কিন্তু কারণ সেটা সে ফিল করেছে, সে ফিল করেছে। কিন্তু তোমার মনের যে আলটিমেট ভয় আছে,
সেটা কিন্তু তুমি ফিল করবে সেই রাতে, যে রাত্রিরে এই পরীক্ষাটা তুমি দেবে। বলেছে না, আমি রাজি, আমি রেডি আছি। আর মানে আমাকে যতদূর আমার এক্স গার্লফ্রেন্ড বলেছিল যে সেই ছেলেটা না লোভী নয়, খুব সৎ একজন মানুষ। মানে সে সত্যি সত্যি হয়তো মানুষের ভালো করার জন্য যতটুকুনি সে পাওয়ার চাই সেইটুকুনির জন্যই ও পরীক্ষাটা দেবে। এই নয় যে সে লোভী, যে আমার অনেক পাওয়ার চাই, আমি অনেক কিছু করব, টাকা পয়সা কামাবো, এই সে একদমই না। তো বলা হয় যে ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোই হয়, ঠিক আছে? তো নট ট্রু। নট ট্রু, ঠিক আছে, যাই হোক, এখানে ভালো হয়েছে, আগে থেকেই বলে দিলাম। তো সে পরীক্ষাটা দেয়, সেই রাত্রিরে সে পরীক্ষা দেয়, যে রাত্রিটা অ্যাপয়েন্ট করে মানে এটা দিয়েছিল। কার কথা বলছো? এবার বন্ধুটার কথা বলছি, ওকে। এক্স গার্লফ্রেন্ডের বন্ধুটা, যে অ্যাকচুয়াল স্টোরিটা বলেছে আমার। এই যে মৌলবী তার স্টুডেন্টের সাথে এই জিনিসটা হয়েছে, তো পার্টিকুলারলি এই যে স্টুডেন্টটা রয়েছে সে এরকম একটা ডাইমেনশনে ফেসে রয়েছে, সেটা সেই মৌলবী কি করে জানলো? কি করে জানলো? এটা ফার্স্ট কোশ্চেন আসছে, এটা আগে জানতে চাই। যখন আমি বলছি যে এই ধরনের কোনো পরীক্ষা হয় যেখানে জিনদেরকে কন্ট্রোল করা যায় বা এরকম জিনিসপত্র, তো এটা তখন বুঝতে হবে না সেরকম কোনো একটা পরীক্ষা নিশ্চয়ই সেই মৌলবীও দিয়েছিল কোনো এক সময়। ডেফিনেটলি। অ্যান্ড তাদের কাছেও সেই কিছু জিন তাদের কন্ট্রোলের মধ্যেও রয়েছে, অ্যান্ড তারা কিছু ইনফরমেশন পাস করে। হুম। ঠিক আছে, এরকম কার পরীক্ষায় কি হচ্ছে, কি বৃত্তান্ত, সেই ইনফরমেশানগুলো কিন্তু জিন টু জিন পাস হতে থাকে। এটা আমাদের ধর্মেতেও হয়তো প্রেত টু প্রেত পাস হয় ইনফরমেশান, ঠিক আছে? তো সেমভাবে ওদের ধর্মতেও হয় যে জিন টু জিন ইনফরমেশান পাস হতে থাকে, ঠিক আছে? তো সেইভাবেই জানতে পেরেছিল মৌলবী যে এরকম কিছু হয়েছে তার সাথে, কিন্তু সে আর কিছু করতে পারেনি সেখানে, তার কিছু করার নেই, তার ক্ষমতার বাইরে, ওইটা তার ক্ষমতার বাইরে। ওইটা হয়তো মানে অনেক মানুষেরই ক্ষমতার বাইরে যে তাকে বাঁচানোটা, ওই তার শিষ্যকে বাঁচানোটা। কিন্তু এই যে শিষ্য, একে এবার অপশান দিল যে তুমি কি করতে চাও, এরকম পরীক্ষাটা দিতে চাও? অ্যান্ড অবভিয়াসলি মানে তোমার এক্স গার্লফ্রেন্ডের যে বন্ধুটা তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি পরীক্ষাটা দিতে? সে হ্যাঁ, অবশ্যই আমি পরীক্ষাটা দিতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই, আরও জ্ঞান অর্জন করতে চাই, শুধু এই পরীক্ষাটা না, এর পরবর্তীকালে যা যা পরীক্ষা হতে পারে সেগুলো আস্তে আস্তে দিতে থাকবো, ঠিক আছে? তো সে সেই অ্যাপয়েন্টেড সময়েতে, সেই রাত্রিরে যে রাত্রিটা তাকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছিল, সেই রাত্রিটাতে সে পরীক্ষাটা দিতে বসে। 8 ঘন্টার পরীক্ষা, 7 ঘন্টা সে নর্মাল রিচুয়ালটা চালিয়ে যায়, তার জন্য সেটা নর্মাল ছিল। 8 নম্বর ঘন্টায় সে এবার নতুন যে সেটের দুয়াটা, নতুন যে মন্ত্রটা, সেইটা নিয়ে সে শুরু করে। আর যা যা সঙ্গে মাঝখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো সে করতে থাকে, সেগুলো আমরা জানি না, সেগুলো ডিটেলসে বলেনি অবভিয়াসলি। হ্যাঁ, তো সে করতে থাকে, অ্যান্ড তার মাথার মধ্যে কিন্তু এটা চলছে যে কী জানি আমার সামনে কি আসবে, কী জানি আমাকে কি দেখাবে, কী জানি আমি কি দেখবো, আমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে। এটা সে ভাবছে ভাবতে ভাবতে হঠাৎ করে সে শুনতে পাচ্ছে প্রচুর সি গার্লস ডাকছে, যে পাখিগুলো, হ্যাঁ, সমুদ্রের, এক্স্যাক্টলি। বলছে সি গার্লস কোত্থেকে ডাকছে, বলে সে চোখ বন্ধ ছিল তার, হঠাৎ করে চোখটা খুললো, দেখলো সে মানে আকাশে প্রচুর সি গার্লস উড়ে বেড়াচ্ছে, ডাকছে, হচ্ছে। এবার সেই আকাশ থেকে নিচের দিকে যখন তাকাচ্ছে তখন দেখছে সামনে সমুদ্র। সে বলছে আমি সি বিচে চলে এলাম, বলে এবার আশেপাশে যখন ঘুরছে তখন দেখছে না, সে সমুদ্রের মাঝখানে রয়েছে। ওকে। তার ভয় ছিল জল, তার মনে সব থেকে বড় ভয় ছিল জল। মানে এটা সাইকোলজিক্যালি সমুদ্রের মাঝখানে না, লাইক ফিজিক্যালি? ফিজিক্যালি। কি বলছো? হ্যাঁ, এরকমটা হতে পারে? এটা সায়েন্স ফিকশন নয়, ম্যাজিক। জিন তাকে নিয়ে গিয়ে ফেলেছে, কিন্তু এটা যেমন তেমন সমুদ্র নয়, আর যেমন তেমন সমুদ্রের মাঝখানে সে নেই। সে দেখছে সে একটা ভেলায় চড়ে মানে যাচ্ছে, অ্যান্ড আশেপাশে প্রচুর সিগার্স ডাকছে, খুব বিশাল ঢেউ সেটা নয়, কিন্তু চারপাশে কিছু দেখতে পাচ্ছে না সে।
ডাঙা শুধু দেখতে জল, পাচ্ছে। হ্যাঁ শুধু জল। সে বুঝতে পারছে না যে এখান থেকে সে বেরোবে কি, সাঁতার তো সে জানে না, এখান থেকে এই ভেলাতে চড়েই ভাসতে হবে, কোনো দাঁড় নেই যে বাইলেও কোন দিকে যাবে সে জানে না। তার মনে সব থেকে যে ভয়টা আছে সেই ভয়টার মাঝখানে সে দাঁড়িয়ে আছে এখন, ভাসছে। ভাসছে টেকনিক্যালি। জিনিসটা যদি এত সহজে শেষ হতো তাহলে একরকম ছিল, জিনিসটা এতটা সহজে নয়। সে আস্তে আস্তে বুঝতে পারছে যে তার ভেলাটা একটা সার্টেন ডিরেকশনে ভাসতে ভাসতে যাচ্ছে অ্যান্ড স্পিড তুলছে, মানে স্পিড বাড়তে থাকছে। স্পিড বাড়তে থাকছে। সে এবার দেখতে পাচ্ছে যে সামনের দিকে একটা ডিরেকশনে পর, মানে একটা জায়গার পর আর কিছু দেখতে পাচ্ছে না, শুধু কুয়াশা। সে বুঝতে পারছে না কি হচ্ছে। একসময় তার মাথায় স্ট্রাইক করে, কারণ সে তো শুধু মাদ্রাসায় পড়াশোনা করছে না, সে সায়েন্স নিয়েও পড়েছে, সিনেমাও দেখে, সবই করে। তো একসময় তার মাথায় স্ট্রাইক করে যে একটা হরাইজনে যখন সে কিছু দেখতে পারবে না, শুধু কুয়াশা দেখতে পারবে, তার মানে সেখানে একটা ওয়াটারফল রয়েছে। হ্যাঁ, রাইট। নট জাস্ট এনি ওয়াটারফল, দ্য সি ইজ ফলিং, পুরো সমুদ্রটাই পড়ছে। ওকে, মানে এই জিনিসটা পৃথিবী যে গোল সেই কনসিডারেশনে আসছে না। হ্যাঁ পৃথিবী ফ্ল্যাট হলে এই কনসিডারেশন এক্স্যাক্টলি। এবার দেখো, তোমাকে কিছু একটা ভিশন দেখাচ্ছে বা কোনো একটা ভিশনের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে, তো ও যেখানে সেখানে ফেলতে পারে, ওর নিজের একটা পৃথিবী বানিয়ে নিয়েও ফেলতে পারে, যা খুশি করেছে ও। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি দেখছো যে তুমি একটা বেলায় চড়ে এগিয়ে যাচ্ছো অ্যান্ড সামনে কিছু নেই, জাস্ট নিচে পড়ে যাচ্ছে। নিচে কোথায় পড়ছে কেউ জানে না, কিন্তু অনন্ত। অনন্ত। এবার তার টেনশন শুরু হয়েছে, আর ভাগ্যক্রমে তার যত টেনশন বাড়ছে তত সে আরও মনোযোগ দিয়ে মন্ত্রটা পাঠ করে যাচ্ছে। সে মন্ত্রটা পাঠ করা ছাড়েনি। হুম। এবার সে এগোচ্ছে আস্তে আস্তে, একদম কর্নারের দিকে এগোচ্ছে, যেখান থেকে আস্তে আস্তে বুঝতে পারছে এবার সে পড়ে যাবে। ভেলাটা একদম কোনায় চলে এসছে, সে উল্টে গেল অলমোস্ট। হঠাৎ করে বুঝতে পারলো কেউ যেন তাকে এরকমভাবে ধরে টেনে স্বপ্নের মাঝখান থেকে বার করলো, সে ঘরে ওকে, মানে ফিলিংটা যেটা হয়েছে সেটা খুবই রিয়েলিটি, অ্যাকচুয়ালি ইট ইজ নট। মেবি ইট ওয়াজ, কেউ জানে না। মেবি। কারণ তার আগের জন যে, সে তো ওই ডাইমেনশনেই আটকে গেছিল, বাচ্চা কাটা। এক্স্যাক্টলি। তো এও হয়তো সেখানেই আটকে যেত, সে হয়তো মানে ফর ইটার্নিটি পড়তেই থাকতো সেই ওয়াটারফল থেকে। মেবি। কিন্তু শেষ মুহূর্তে কেউ একজন তাকে টেনে বার করে নিয়ে চলে আসে। সে সেই যাত্রায় বেঁচে যায়, সে সেই পরীক্ষায় পাশ করে, তার মধ্যে কিছু পাওয়ার্স আসে। অবভিয়াসলি সে ফ্রন্ট তো কোনো দিন করেনি, আমি তার সঙ্গে কোনো দিন আমার পার্সোনালি দেখা হয়নি, আমি জানি না। কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের কাছ থেকে শোনা যে অবভিয়াসলি সে অনেক কিছু বলে দিতে পারতো, অনেক কিছু করে দিতে পারতো। এবার এখানে আরেকটা ব্যাপার ছিল, সে শুধু তার দমে পরীক্ষাটা পাশ করেনি। সে শুধু তার দমে পরীক্ষাটা পাশ করলে সে হঠাৎ করে চোখ খুলে দেখতো সে তার ঘরে রয়েছে, কিন্তু আমি বললাম কেউ তুলে। এক্স্যাক্টলি, তার পেছনে একজন জিন ছিল। শুধু যে একজন ছেলে জিন মেয়ে জিনের পেছনে পড়বে তার কোনো মানে নেই, কিন্তু মেয়ে জিনও ছেলের পেছনে পড়ে। ওকে। এখানে একজন মেয়ে তার প্রেমে পড়েছিল, মেয়ে জিন তার প্রেমে পড়েছিল। কারণ সে, বললাম না, প্রচণ্ড সৎ, পরোপকারী, সবার উপকার করে বেড়ায়, এরকম একজন মানুষ। সেই জিনটি তাকে বাঁচিয়েছিল। মানে আজকের এপিসোডটা যখন শুনছি ছিটকে আছি, মানে একদম অন্য ধরনের কিছু শুনছি। এই অন্য ধরনের থেকে আরেকটা অন্য ধরনেরও বলতে পারি এখানে। যেমন আমি একটা বললাম যে পরোপকারী মানুষের প্রেমে পড়েছিল একজন মেয়ে জিন, তেমন একটা মেয়ের প্রেমে পড়েছিল একটা শয়তান জিন। সেই জিনটা শায়াতিন আল শায়তান যেটাকে বলে। এক্স্যাক্টলি। কিন্তু একদম প্রথম থেকে ছিল না, সে হঠাৎ করে এসেছিল। সেটা একটা গল্প আছে যে এটা তার মাসির গল্প, ঠিক আছে? তার মাসি, মানে সেই এক্স গার্লফ্রেন্ডেরই মাসির গল্প।
সেই মাসি তখন তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু সামনেই হয়তো বিয়ে আছে, এরকম সময় তারা কোথাও একটা ঘুরতে গেছিলো, ঘুরে ফিরে ফিরেছে। তারপর থেকেই তার বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। আমরা একদম ক্লিশে স্টোরি যেরকম শুনে থাকি, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে অনেক কিছু পজিশনের অনেক কিছু লক্ষণ দেখা যাচ্ছে। অ্যান্ড তার গলা ভারী হয়ে যাচ্ছে, ছেলেদের গলায় কথা বলছে। মৌলবী এসে বলছে যে কে তুই, কি চাস তুই? মৌলবীকে কিছু বলছে তো না, উল্টে গালাগালি করছে ছেলেদের গলায়। ওকে, মৌলবী দেখলো, ভালো করে দেখে বললো, দেখুন এটা মানে এ খুবই সাংঘাতিক, এটা আমার ক্ষমতার বাইরে। আমি একজনের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা যান, তার সঙ্গে কথা বলুন, সে যদি পারে তবে একরকম, নাহলে কিন্তু কিছু করা যাবে না, একে বাঁচাতে পারবেন না আপনারা, নিয়ে যাবেই। তার একদিনের মাথায় হঠাৎ করে, মানে পরিবারের লোকেরা এটা বলেছে, হঠাৎ করে দেখছে যে সে উল্টো হয়ে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আর্চ হয় না এরকম ভাবে, সেরকম ভাবে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তোমার এক্স গার্লফ্রেন্ডের মাসি, ঠিক আছে। তাকে আমি পরবর্তীকালে দেখেছি, মানে সচক্ষে দেখেছি। তো মানে যখন গল্পটা শুনেছিলাম তখন আমি ইমাজিন করতেই পারছিলাম যে এই মহিলা উল্টো হয়ে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, অ্যান্ড অকথ্য গালাগালি করছে, সবাইকে জ্বালাতন করে মারছে, এরকম ব্যাপার। তো তখন তারা যায় সেখানে, যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেখানে যায়। একজন খুব বয়স্ক মৌলবী ছিল, তাকে নিয়ে আসে। মানে সে দেখেই বলে দেয়, হ্যাঁ বাড়িতে প্রবলেম হয়েছে, ঠিক আছে ওই দিনকে আমি আসবো। সে আসে, এসে বলে কে তুই? বলে বলবো না। তো সে কিছু ক্রিয়া করে, করার পর একটু মারধর করে। তো বলে যে আমার দোষ কি, আমাকে তো ও ডেকেছিল। বলে তুই কোথায় ছিলিস, তুই যে ডেকেছিল? কেন, আমি যে ওই জায়গাটা, একটা জায়গার নাম বলে, সেই জায়গাটা বলছে আমরা তো কোনোদিন যাইনি এরকম কোনো জায়গায়, হয়তো বিহারের ওখানের কোনো একটা জায়গার নাম বলেছিল। ওকে, বলছে আমরা তো কোনোদিন যাইনি ওরকম জায়গায়। বলে ওই জায়গাতে ওরকম গাছেতে আমি তো ঝুলছিলাম। গাছে ঝুলছিল? হ্যাঁ, আমাকে ডাকলো, আমি চলে এলাম সঙ্গে। আমি এবার যাবো না, আমার ওকে পছন্দ হয়ে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাবো। বলছে বিহারে এরকম গাছ, বিহারে ওই রকম জায়গায় যাইনি আমরা। তারপরে একটু ক্লিয়ার করাতে বোঝা গেল ব্যাপারটা, যে ওরা তো ঘুরতে গেছিল, ওরা যে ট্রেনে ফিরছিল সেই ট্রেনটা বিহারের উপর দিয়ে এসছে। আর ডেকেছিল মানে সে সেকেন্ড বার্থে শুয়েছিল, তার চুলটা ঝুলছিল, চুলটা জানলার বাইরে দিয়ে এরকম উড়েছে। ওকে, আর ওড়ার সময় তো ও ভেবেছে ডাকছে, যেটাকে ভেবেছে সেটা অনুযায়ী চলে এসছে সঙ্গে করে। বলছে আমাকে ইনভিটেশন দিয়েছে, আমি তো আসবই। অ্যান্ড তারপরে খুব ট্রাভেল দিয়েছিল। ট্রাভেল দেওয়ার পর আলটিমেটলি তাকে তাড়ানো গেছে। অ্যান্ড তিনি তারপরে ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন। তার সঙ্গে আমার পার্সোনালি দেখাও হয়েছে। এই তো নট নেসেসারি সবাই ভালো করে, খারাপও করে, অনেকে নিয়ে যেতে চায়। ওদের আলটিমেট মোটিভ একটাই থাকে, কিন্তু আমি নিয়ে যাব, আমার করে নেব, আমার সঙ্গে নিয়ে যাব, এটা ওদের মোটিভ থাকার কথাই নয়। কারণ মানুষের সোল আর জিনদের সোলের কোনো মিল হতে পারে না কোনো, মানে ওদের ধর্ম অনুযায়ী। জিনরা কিন্তু মানুষদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে নিজেদের যে অলাদ বা বাচ্চা সেটাকে কিন্তু এই পৃথিবীতে আনতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার মানে তুমি শুনেছো হয়তো ইফরিত জিন, মারিদ জিন, এরা খুব ডেঞ্জারাস ক্যাটাগরির জিন হয়, যারা মানে জিজওয়ানি যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্কটা মানুষের সাথে স্থাপন করে নিজের যে অলাদ সেটাকে আনতে পারে। এবার হয়তো এই কারণে এরা অ্যাট্রাক্টেড হয় অনেক ক্ষেত্রে নিয়ে যাওয়ার, যেমন একটা টেন্ডেন্সি থাকে, নিয়ে যাওয়ার সাথে সাথে নিজেদের যে নাসল বা নিজেদের যে প্রজাতি সেটাকে এই পৃথিবীতে বাড়াতে চায় একদম। কারণ মানে ওদের ধর্ম অনুযায়ী কিন্তু মানে ওরাও কিন্তু আল্লাহকেই মানে, কিন্তু সামহাউ আল্লাহ মানুষের ওপর বেশি মেহেরবান। তো জিনদেরকে একটু না আন্ডার এস্টিমেট করে রেখে দিয়েছে আল্লাহ।
মানে ওভারলুক করে রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে আছে। তো তাই জন্য ওরা একটু জেলাস মানুষের থেকে। অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক সেরকম নয়। আল্লাহ স্মোকলেস ফায়ার থেকে জিন্দার বানিয়েছে, আর মানুষদের বানিয়েছে মাটি থেকে, মিট্টি থেকে। তো এখানে একটা কমপ্লেক্স কাজ করে ওদের মধ্যে। আমরা তো আগুন দিয়ে তৈরি, আমাদের এত পাওয়ার্স রয়েছে। হ্যাঁ, মানুষ শুধুমাত্র একটা মাটির দলা, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেন রিজন দ্যাট উই শুড ওবে হিউম্যান বিংস? একদম। আমরা কেন ওদেরকে মানবো বা সাজদা করব, যেটা আল্লাহ বলেছিল যে সাজদা করতে, আমি যদি খুব ভুল না করি। একদম একদম। তো সেখান থেকে একটা কমপ্লেক্স রয়েছে। ভালো জিন রয়েছে, খারাপ জিন। ভালো মানে যারা আমাদেরকে কোনো হার্ম করে না তাদেরকেই আমরা ভালো বলি, যারা হার্ম করে বাজে বলি। তো বেসিক্যালি কমপ্লেক্সটা ওখান থেকে আসে। আর জিন যেহেতু এত সুপারন্যাচুরাল পাওয়ার ওন করে বা নিজেদের মধ্যে এরকম পাওয়ার রয়েছে, দ্যাটস ওয়াই একদম আদিম কাল থেকে মানুষ চেয়েছে যে জিনকে যদি কন্ট্রোল করতে পারি, বা আমাদের ধর্ম অনুযায়ী যদি প্রেত বা পিশাচকে কন্ট্রোল করতে পারি, তাহলে অনেক অসাধ্য কাজও করা যেতে পারে। হ্যাঁ, সুপার ন্যাচারাল কিছু পাওয়ার্স আমি পেতে পারি। এবার নট নেসেসারিলি জিনকে কন্ট্রোল করেই সবাই এই পাওয়ার্সটা পায়। অনেকে তো মানে বাই ডিফল্ট পায়, ওই যেরকমভাবে বললাম না, জিন প্রেমে পড়ে গেছে। তো তারা কিন্তু মাঝে মধ্যে কিছু সুপার ন্যাচারাল অ্যাবিলিটিস তাদের মধ্যে দেখতে পায়, যেটা ওই জিন তাদেরকে দিয়েছে, টেম্পোরারিলি কিন্তু দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি লোভ ধরিয়ে দেওয়া। হ্যাঁ, যাতে ও মানে ওর সঙ্গে যেতে চায় বা এরকম বা কিছু জুড়ে থাকে বা ওকে তাড়িয়ে না দেয় অ্যাটলিস্ট। তো এখানে আমি যে বললাম যে আমার যে এক্স গার্লফ্রেন্ড, সে তার বন্ধুর কাছ থেকে এই তথ্যগুলো জেনেছিল বা এই ধরনের কিছু হতে পারে জেনেছিল, এইগুলো তো ফরবিডেন নলেজ, এগুলো আমাদের তোদের সবার জানার কথাই নয়। আর আমি যদি খুব ভুল না করি তাহলে ইসলামে এগুলো হারাম অ্যান্ড কুফরি বলে, মানে কাফরি, সেখান থেকে কুফরি এসছে, কাফেরদের কাজ। হ্যাঁ, কিন্তু মানে যদি সেটা মানুষের ভালোর জন্য করে তাহলে ঠিক আছে, চলো, কিন্তু মানে ক্ষতি তো আমি একদমই অ্যাকচুয়ালি না। খুব ডিটেলসে জানি না, আমি ভুলও হতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাউকে কন্ট্রোল করা কোনো সময় ভালো জিনিস নয়। সে যেভাবেই হোক মানুষের ভালোর জন্য যদি কোনো কাজ করে তাহলে ঠিক আছে, চলো, তোমার ক্ষমা আছে, হয়তো তুমি ক্ষমা চাইলে ক্ষমা পেতে পারো, কিন্তু খারাপ করলে তো 100 বার একদমই না। ঠিক আছে, এটা সব ধর্মের জন্যই যেরকম হয় আর কি। এবার এক্স গার্লফ্রেন্ডের থেকে একটু বাইরে আসছে। কিউরিও ফাইটে বিশ্বজিতের একটা রেকর্ডিং ছিল, যেটা আমরা শুনিয়েছি। ওর ক্যান্সার রয়েছে এবং বিভিন্ন জিনিসপত্র, মানে ওভারঅল কিউরিও ফাইট টিম, আমি নিজে রেকর্ডিং করতে গিয়ে সাফার করেছি। তুমি আমাকে বলেছিলে যে ওর রেকর্ডিংটা এডিট করার সময় এখানেই স্টুডিওতেই এডিট করছিলে, বা কিছুটা পোর্শন তোমার বাড়িতেও করেছো। কিছু প্রবলেমস হয়েছিল তোমার সাথে, সেগুলো জানতে চাই। প্রবলেমসের থেকে বড় একটা ঘটনা বলি, এটা তুই আমি জানি, কিন্তু মানে অডিয়েন্সের জন্য বলছি যে একদিন সকালবেলা, সেদিনকে সবে বোধহয় আমার কাছে জাস্ট ফাইলটা এসছে, আমি এডিট করা শুরুও করিনি। এটা কেন বলছি, কারণ কিছু কিছু ঘটনা হয়, কিছু কিছু ফাইলস হয়, সেগুলো হয় না, মনের একটা কোণ থেকে মনে হয় যে এটা ঠিক নয়, এটা অভিশপ্ত। ঠিক আছে, তো আমার কাছে তখন সবে ফাইলটা এসছে, আমি তখন এডিট করা শুরু করিনি, বোধহয় এখানে এসেই এডিটটা করতাম। ঠিক আছে, আর আমি এটা ভেবেও ছিলাম যে এরকম একটা ফাইল আমি বাড়িতে এডিট করব না। তার আগে আমরা 3-4 বার মতো চেষ্টা করেছি ওর সাথে রেকর্ড করার, তুমিও জানো। হ্যাঁ, অ্যান্ড সেটাতে বিভিন্ন প্রবলেম হয়েছে, অ্যান্ড খুব বাজে রকমের প্রবলেম হয়েছে। তো তোমার একটা প্রিকনসিভ নোশন ছিল যে এই রেকর্ডিংটাতে ভাই প্রবলেম আছে। আর আমি ভেবেই রেখেছিলাম যে এটা, কারণ আমি বাড়িতে এডিট করলে আমি রাত্রি 12টার পর আরামসে আমার ডেস্কটপে নিয়ে বসবো, আর সেটা খুব একটা ভালো কাজ হবে না আমি আশা করি। সেই জন্য আমি ভেবেই রেখেছিলাম যে এটা একসঙ্গে সবাই মিলে যেখানে বসবো সেখানে আমরা
এই স্টুডিওতে এসে এডিটটা করব। কিউরিওফাইড স্টুডিও সে রেকর্ড করবে একদম। তো তার আগে আমি তোর সঙ্গে মোস্ট প্রবলি তোর সঙ্গে আমি তখন ফোনে কথা বলছিলাম। তখন আমি এমনি ক্যাজুয়ালি আমার বারান্দাটায় দাঁড়িয়ে ফোনে কথা বলছি। পাটুলিতে। হ্যাঁ, পাটুলিতে আমার বাড়িতে সবে সবে তখন সকালবেলা আগের দিন রাত্রিবেলা আমার হাতে ফাইলটা এসছে। আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি, ফোনে কথা বলতে বলতে হয় না বাইরের দিকে নজর যায়, তো আমি দেখছি আমার মানে যে গলিটা অ্যাকচুয়ালি গলিতে ঢুকে সেকেন্ড বাড়িটা আমার, ঠিক আছে? তো বাইরে দিয়ে গলিটা পাস করে যাচ্ছে আর ওর পাশেই আছে মাঠ, বড় একটা মাঠ আছে, খেলা হয় ওখানে। তো আমি দেখতে পাচ্ছি যে এরকম প্রচুর লোকজন যাচ্ছে। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমি লাস্ট 10 মিনিটের মধ্যে, 10 মিনিট কেন বলছি, কারণ আমি যখন কান থেকে ফোনটা নামিয়ে দেখলাম তখন দেখলাম 10 মিনিট ধরেই আমি বারান্দাটায় দাঁড়িয়ে কথা বলছি। তো সেই 10 মিনিটের মধ্যে একটা মহিলাকে 3 বার এদিক থেকে এদিক যেতে দেখেছি। ওকে, এখানে প্রবলেম একটাই আছে যে আমি এদিক থেকে এদিক যেতে দেখেছি, ফেরত একবারও যেতে দেখিনি। যদি ঘুরপথ নেই। হ্যাঁ, যদি ঘুরপথে যায় তাহলে একটা হচ্ছে এদিক থেকে এদিকে এই যেতে পারে বা এই যেতে পারে। যদি এই যায় তাহলে মোটামুটি 10 মিনিটের মতন সময় লাগবে। আর যদি এই যায় তাহলে পুরো মাঠটাকে পেরিয়ে যেতে হবে। একটা ক্রিকেট কোচিং হয় ওই মাঠটা বিশাল বড় মাঠ। 15 থেকে 20 মিনিটে বা আধ ঘন্টা সময় লাগবে। 10 মিনিটের মধ্যে 3 বার যেতে পারে না সে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি যখন এই কথাটা বললাম যে এই জানিস আমি এরকম দেখলাম, তখন প্রীতি পাশ থেকে বললো যে মহিলাকে নিয়েই তো ঘটনাটা, একটা মহিলা আছে তো ঘটনাটার মধ্যে। সেই মহিলাটি আমরা পরবর্তীকালে জানলাম যে তার ওয়াইফ ছিল। অ্যান্ড সেই দিনকে তারপরেই তো আমাদের ওই ঘটনাটা ঘটলো, যেটা সেকেন্ড কল রেকর্ডিংয়ের পর ফোন কলটা এলো যে ওর ওয়াইফ মারা গেছে। না, তার আগে একটা ফোন কল এসেছিল। সেই ফোন কলটি করেছিল, যদি খুব ভুল না হই আর যদি আমরা খুব ভুল না ভেবে থাকি, তাহলে ফোন কলটি করেছিল যে সেকেন্ড কল রেকর্ডিং এর পরে তোমাদের কাছে কলটা এসেছে। এক্স্যাক্টলি, আমি বাইরে ছিলাম সেই সময়। থ্রেটনিং কল এসেছিল ওটা একটা। এক্স্যাক্টলি, মানে আমাকে প্রীতি বলছে যে প্রীতি ঘটনা সিলেক্ট করে আমাদের কিউরিওফাইড টিমে। তো প্রীতি বলছে যে কথা বলতে বলতে ও নাকি পজেসড হয়ে গেছিল। তুমি ছিলে, তুমি আরো ভালো বলতে পারবে ব্যাপারটা কি হয়েছিল। আমি ইভেন এখন রেকর্ডিংটা শুনিনি। আচ্ছা, আমি তখন এডিট করছিলাম, কোন একটা ফাইল এডিট করছিলাম। প্রীতি হঠাৎ করে ঘরে এলো, এসে বলল অন্দা শোনো। ও মিউট করে কথাটা বলছিল, অন্দা শোনো। আমি দুম করে কথা বলে ফেলছি, না চুপ শোনো। আমি শুনছি, দেখছি ওই পাশ থেকে বেশ থ্রেটনিং আসছে, বেশ ভালো রকমের, যে তাহলে কি তোমাকে পজেস করে দেখাবো কিভাবে পজেস করা হয়, এই ধরনের পর্যন্ত থ্রেটনিং আসে। অ্যান্ড বোঝাই যাচ্ছে যে এটা নর্মালি বিশ্বজিৎ এরকম কথা বলে না, মানে হাম্বল ছিল ও। হ্যাঁ, আর এটা যথেষ্ট অন্যরকম একটা ভয়েস। প্রথম কথা, আমি বিশ্বজিতের ভয়েস এডিট করেছি, 2 রকমের ভয়েস এডিট করেছি, এক রকমের না। কারণ কথা বলতে বলতে পজ হয়েছিল একদম। ইভেন বিশ্বজিতের কেসটা যেহেতু আমি নিজে হ্যান্ডেল করছি, মানে স্পিরিচুয়াল হেল্পের জন্য চেয়েছিল, হ্যান্ডেল করছি, আমার মনে হয় না যে এরকম টাইপের যে প্রবলেমসগুলো রয়েছে, যেখানে তোমার ডাইরেক্ট থ্রেটনিং করছে যে তোমাকে পজেস করবো বা কিছু, সেই জিনিসপত্রগুলো আমাদের নিজেদের জন্য খুব ডেট্রিমেন্টাল হয়। একদমই তাই, খুব রিস্কফুল হয়, খুব রিস্কফুল হয়। তো সেখানে আমি শুনছি ও বলছে, অ্যান্ড সেই সময় প্রথম তথ্য একটা পাওয়া গেছিল, যে তথ্যটা এখনও বোধহয় অডিয়েন্স জানে না, এখনও হয়তো অডিয়েন্সের কাছে বলা হয়নি এই তথ্যটা। এটা কি আমি বলবো? বলো। তথ্যটা এরকম ছিল যে বিশ্বজিতের যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফকে মারার কথা সেই আত্মাটি বলেছিলেন, যে ওয়াইফ, ইভেন ওর ওয়াইফ মারা গেছে বলেছে আমাকে যেটা। অ্যান্ড আরেকটা বলেছিল সেদিনকেই, সেটা হচ্ছে যে ওয়াইফকে মারবো অ্যান্ড বাবাকে মারবো। বাবা মানে হচ্ছে শ্বশুরকে মারবো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। তো প্রীতি তখন ফোনে জিজ্ঞেস করে কেন, ওয়াইফ কি করেছে? বিষয় তো ওয়াইফ তো ভালো মানুষ, একটা ভালো মেয়ে। তখন আসল তথ্যটি পাওয়া গেছিল যে যে বন্ধুটি আত্মহত্যা করেছিল তার যে গার্লফ্রেন্ড ছিল,
সেই গার্লফ্রেন্ডকেই কোনোভাবে এদিক ওদিক করে ম্যানিপুলেট করে তার বিয়েটা ভেঙে দেয় বিশ্বজিৎ নিজে। ওকে, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে পরবর্তীকালে বিয়ে করে বিশ্বজিৎ। বিশ্বজিতের বউই হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড, যে মারা গেছে, যে পজেস করেছে। এই তথ্যটাই তুই জানতিস না? জানতাম তো সবই, কিন্তু অনেক কিছু অনেক সময় মেনে নিতে প্রবলেমও হয়। অনেক কিছু তোমরা শোনো, জানো, আসে তোমাদের কাছে, আমি শুনি না ফর সার্টেন রিজনস। আমি ধরো কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের মধ্যে রয়েছি বা কোনো কেস সলভ করছি বা কোনো কিছুর মধ্যে রয়েছি, তুমি জানো যে এডিট করতে করতেও শোনো আমি কথাও বলছি মানুষজনের সাথে। তো একটা যখন কেস হ্যান্ডেল করছি বা সলভ করছি, খুব বিশাল বার্ডেন থাকে একটা। এবার সেই বার্ডেনের মধ্যে অন্য কোনো বার্ডেন নেওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ ধরো কল রেকর্ডিং হয়ে যাচ্ছে, রাতে কল রেকর্ডিং করি, সব কিছু করি, তোমাকে বারবার ফোনে করি, তাতেই এপিসোডটা দাও বা এরকম। বাট সেই সময় একটা মেডিটেশন বা একটা প্রসেসের মধ্যে আমি থাকি। তো অনেক ক্ষেত্রে কি হয় যে এরকম টাইপের যে জিনিসপত্রগুলো রয়েছে সেটা সেই প্রসেসে হ্যাম্পার করে, অ্যান্ড সেই প্রসেসটাকে হ্যাম্পার করার জন্যই তারা এরকম এলিভেশন দেখায় বা অ্যাগ্রেসিভনেস দেখায়। তো আমি অনেক সময় অনেক কিছু শুনি না। মানে তুমি দেখবে যে কিউরিওফাইটের যে এপিসোডগুলো আপলোড হয় সবাই জানে, আমি নিজে কিন্তু শুনি না একবার রেকর্ডিং হয়ে যাওয়ার পর। একদম ঠিক আছে, বা তুমি যখন কোয়ালিটি চেকের জন্য দাও শুনি, বাট আমার টিম বেশি শোনে। হ্যাঁ, আর শুনলেও একটু ফাস্ট ফরওয়ার্ড করে শুনিস। এক্স্যাক্টলি। মানে এই যে জিনিসপত্রগুলো, এই প্যারানর্মালের যে জগৎ, যেখানে হয়তো তুমিও কোনোভাবে জুড়ে গেছো আমার সাথে, একদম সেগুলো আমাদের প্রত্যেককেই এফেক্ট করে। এখন কটা বাজে? এখন প্রায় আমরা কথাবার্তা বলতে বলতে রিটেক নিতে নিতে প্রায় 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে। মানে এই যে এনার্জিটা বা এই ভালো লাগাটা প্যারানর্মাল বিষয়টা নিয়ে বা এই যে পড়াশোনাটা, সেটা আমি দেখেছি আমার সারাউন্ডিংয়ে যারা রয়েছে সবার মধ্যেই এরকম জিনিসটা রয়েছে, একদম। যার কারণে আরো বেশি আমি আগ্রহী হই বিষয়গুলোতে। মানে বিশ্বজিতের কেসটা তো একটা কেস না, 2 বোনেরও কেস ছিল, যার নাম আমি এখন নেব না, ঠিক আছে? হয়তো রেকর্ডিংটাই উড়ে গেল, ঠিক আছে? কারণ তাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমস হয়েছে ইতিমধ্যে, লাইফ রিস্কের ব্যাপারও হয়েছে। অ্যান্ড বিশ্বজিতের মানে যে রেকর্ডিংটা হয়েছিল, এখানে আরেকটা জিনিস মানে উল্লেখ্য, সেটা হচ্ছে সবার কিন্তু মেন্টাল পিস প্রচণ্ড হ্যাম্পার হয়েছিল। আমাদের মধ্যে মানে টিম মেম্বার্সদের মধ্যে প্রচুর খিটমিট, ঝগড়াঝাটি, হ্যাঁ তুমি টাইম মতন দিচ্ছ না, করছো, ডিলে করছো, প্রজেক্ট যাচ্ছে না, আমি কিছু না কিছু বলছি, প্রীতি কিছু না কিছু বলছে। তো মানে আমাদের মেন্টাল পিস প্রচুর হ্যাম্পার হয়েছে, আমি এটা খুব খেয়াল করে দেখেছি। এই জিনিসটা হয়, মানে একটা ক্যাওয়াস তৈরি হয়। মানে 2018 সালে আমি এবং তুমি এক্সকে নিয়ে কথা বলছিলাম, আমিও বলছি, পার্ক স্ট্রিট সিমেট্রিতে গেছিলাম। আমি এই ঘটনাটা বলেছি আগে। ফার্স্টে স্টারবক্সে গেছিলাম, ফার্স্ট টাইম লাইফে। যাওয়ার পর ওখান থেকে সাডেনলি প্ল্যান হয় পার্ক স্ট্রিট সিমেট্রিতে যাবো। একটা কবরের উপর বসে গল্প করছিলাম, হঠাৎ একটা গরম হাওয়া লাগে, তারপরই না ঝগড়া হতে শুরু করে র্যান্ডম। পেছন দিকে কেউ একটা ফলো করছে বলে মনে হচ্ছে, দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, বারবার ও পেছন ঘুরে দেখছিল। আমরা একটা জায়গাতে বসি, একটা লোক আসে, লোকটা এসে বলে যে থেকো না এখানে, বেরিয়ে যাও, জায়গাটা সবার স্যুট করে না। আমি রেগে গিয়ে বলছি কেন, টিকিট কেটে ঢুকেছি, বেরিয়ে যাবো কেন? জাস্ট বলেছি, তারপরে দেখি লোকটা নেই, বেরিয়ে যাই ওখান থেকে। পার্ক স্ট্রিটের রাস্তাতেই হাঁটতে হাঁটতে একটা পার্টিকুলার জায়গাতে গাছের নিচে গণপতি বাপ্পার একটা, গণেশজির একটা মূর্তি ছিল, সেখানে যাই, প্রণাম টনাম করি। আস্তে আস্তে যে গরম লাগা, আনইজি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কাটে। যে ঝগড়াটা হচ্ছিল, খিটেমিটিটা হচ্ছিল, সেই জিনিসটাও কেটে যায়। রাতে আমাকে ফোন করে বলছে, আমরা যখন হাঁটছিলাম তখন কি তুই কিছু ফিল করেছিস? আমি বলছি কেন বলতো? বলছে আমার মনে হচ্ছিল বারবার না পেছন দিকে কেউ আসছে। আমি বলছি ওই জন্য তুই ঘুরে ঘুরে তাকাচ্ছিলি? ও বললো হ্যাঁ।
স্পেশালি এই নেগেটিভিটি যখন আমরা নিয়ে কাজ করি আমরাও এফেক্টেড হই, তো একদম একদম এই জন্য অনেক সময় অনেক প্রবলেমস দেখা যায়। এই যে নেগেটিভিটি, এই যে নেগেটিভিটিটা ছড়িয়ে দিচ্ছে বা এই ধরনের জিনিসপত্র আমাদের লাইফে আসছে, এখানে আমি একটা ছোট্ট জিনিস মেনশন করব, ঠিক আছে? হুম এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে হয়তো, হুম একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে হয়তো, জানি না এটা আমার বলা উচিত কিনা, কিন্তু তাও আমি বলছি, কারণ দিচ্ছি তো আমরা আড্ডাই, তো আড্ডার মধ্যে এসব চলে। সেটা হচ্ছে যে আমাকে তুই এটা জিজ্ঞেস করিস নি এখনো যে আমার যে এক্স, তো এই এক্স গার্লফ্রেন্ডের কথা যখন আসলি, আমি একটা ছোট্ট কথা বলে দিই। সেটা হচ্ছে যে এই যে খিটির মিটির করা, এইগুলোর একটা ব্যাক স্টোরি হালকা করে বলি। সেটা হচ্ছে যে আহ, আমি যখন এই স্টোরিটা বলেছিলাম যে আমার এক্স গার্লফ্রেন্ডের এক বন্ধুর স্টোরি আমি শোনালাম এতক্ষণ, সেই স্টোরিটা আমার এক্স গার্লফ্রেন্ড কী করে জানলো? এত ক্লোজ বন্ধু হবে যে এরকম একটা সিক্রেট তাকে বলবে? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা তো হওয়ার কথাই নয়, কারণ এইগুলো মানে খুব এমন পার্সোনাল। হ্যাঁ এক্স্যাক্টলি, খুব পার্সোনাল। আর এগুলো ওই মানে চোজেন কিছু হয় না, একদম সিক্রেট সোসাইটি টাইপের সিক্রেট গ্রুপ, তাদের বাইরে এই নলেজ কোনো দিন যাই না। হুম হুম তাহলে অবভিয়াসলি যে সেই স্টোরিটা জানতে পেরেছে সে সেই সিক্রেট গ্রুপের একজন। হতেই পারে। আমার এক্স গার্লফ্রেন্ডও সেই সিক্রেট গ্রুপেরই একজন, তারও এই নলেজটা ছিল। সেও কিছু না কিছু পরীক্ষা হয়তো দিয়েছিল বা হয়তো দেয়নি, সেটা আমি তার কাছে পরিষ্কার করে জিজ্ঞেস করিও নি খুব একটা, কারণ আমি ইন্টারেস্টেড ছিলাম না সত্যি কথা বলতে। মানে সব সময় আমি অকাল্ট বা এইসবের ব্যাপারে অতটাও ইন্টারেস্টেড হই না, ঠিক আছে? খুব মানে দরকারি সময় বা খুব চোজেন সময়, ওটা আমার ওপর ডিপেন্ড করে। তো আমি জিজ্ঞেস করিনি, তো সেও বলার প্রয়োজন মনে করেনি, কিন্তু সে ওই গ্রুপের একজন ছিল, তাই জন্য তার কাছে এই নলেজটা ছিল যে কিভাবে হয়েছিল। অ্যান্ড সে যে ওই গ্রুপের একজন ছিল তার একটা স্পেশাল কারণও ছিল। যে যাদের যাদের চুজ করা হয় তাদের মধ্যে অবভিয়াসলি কিছু না কিছু স্পেশাল একটা এবিলিটি থাকে এমনিতেই, তাই জন্য তাদেরকে চুজ করা হয়। তোমার এক্সের কি স্পেশাল এবিলিটি ছিল বলে মনে হয়? কিছু স্পেশাল এবিলিটি ছিল, সেটা বলার আগে বলি যে কেন ছিল। ওকে। একটা বলেছি, একটা মেয়ে জিন একটা মানে ছেলের প্রেমে পড়েছে, ফার্স্ট বলেছিলাম। একটা ছেলে জিন, শয়তান ছেলে জিন মেয়ের প্রেমে পড়েছে, তাকে নিয়ে যেতে চেয়েছে একদম, মানে পেটে থাকে, ভ্রূণ থেকে প্রেমে পড়েছে, এরকমও বলেছি। একটা মেয়ে জিন একটা মেয়ের প্রেমে পড়েনি, তাকে ভালোবাসে বোনের মতন করে, ছোট বোনের মতন করে। হুম একটা মেয়ের পেছনে একটা জিন পড়েছিল, ঠিক আছে? তাকে ভর করত, তার উপকার করত, তাকে অনেক উপকারও করতো। হ্যাঁ উপকার করত, অনেক মানে ট্রাভেলসাম জায়গা থেকে বাঁচিয়ে এনেছে তাকে, অ্যান্ড তার কেরিয়ারের অনেক গ্রোথ করিয়েছে। কিন্তু তার শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তার মেন্টাল পিস নষ্ট হয়ে যাচ্ছে, মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে। তো যা হয় গুনিন দেখিয়েছে, মৌলবি দেখিয়েছে, তো ওরা ডাইরেক্ট কনফ্রন্ট করে যে কী চাই, কেন আছো, জিনটাকে। জিনটাকে ডাইরেক্ট কনফ্রন্ট করে। তো জিনটা বলে যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে, আমার নিজের করতে চাই। তো বলছে ভালোবাসো মানে আজকে এসো কালকে ভালোবাসো, এরকম হয় নাকি? কবে থেকে ভালোবাসো তুমি? বলে যবে থেকে ও মায়ের পেটে ছিল তবে থেকে। মায়ের পেটে ছিল? হ্যাঁ, যবে থেকে মায়ের পেটে ছিল তবে থেকে ভালোবাসি। তো এইটা একটা এমন ইম্পসিবল জিনিস যেটা আমরা ভাবি যে মায়ের পেটে থাকে কী করে হতে পারে। স্বাভাবিক। তো জিনরা তো অবভিয়াসলি আমাদের সোর্স দেখছে, রাইট? হুম তো সেখান থেকে তাদের ভালোবাসা, অ্যান্ড তারপরে সেই ভালোবাসা থেকে তাকে বড় হতে দেওয়া, তার মধ্যে কেরিয়ারে গ্রোথ করানো, তার ভালো করা, অনেক দিক থেকে ভালো করা, তাকে অনেক জায়গা থেকে প্রোটেক্ট করা, অনেক আনক্যানি সিচুয়েশনস থেকে তাকে প্রোটেক্ট করেছে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি যখন তার সময় এসছে তখনই নিয়ে যাচ্ছে, এই নয় যে আগে নিয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, নিয়ে গেছিল ফাইনালি? ফাইনালি নিয়ে গেছিল, আটকাতে পারেনি, মারা গেছিল? মারা গেছিল, ঠিক আছে? কিন্তু ওই মানে এমন নয় যে ওল্ড এজে মারা গেছে,
মেবি তার ওপর ওই পজিশনের জন্যই তার বডি রক্ত শুকিয়ে যেতে যেতে আস্তে আস্তে সে মানে শেষ হয়ে রক্ত শূন্য হয়ে And অ্যানিমিয়া হয়ে। তো মানে আমি যেটা ভাবছি অয়নদা সেটা হচ্ছে যে মায়ের পেটে ভ্রূণ অবস্থাকালীন সময় থেকে ওই জিনটার ওই পার্টিকুলার বাচ্চাটা বা ওই মানুষটার ওপর নজর ছিল। একদম এভাবে তো কখনোই ভাবিনি। মানে আমরা মেনলি কি জানতে পারি, বা তুমিও যখন এডিটিং করো আমাদের, তখন দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে গেছে, পারফিউম মেখেছিল বা কোনো একটা ব্যাপার ঘটেছে যার কারণে সেই জিনটা ওই ছেলেটা বা মেয়েটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বাট তুমি এখানে যেটা বলছো সেটা হচ্ছে যে মায়ের পেট থেকে ওই বাচ্চাটার ওপর লক্ষ্য ছিল। একদম এই জিনিসটা আমি কখনোই শুনিনি। এটা শুনিনি, তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে রিলিজিয়ান ব্যারিয়ার। ঠিক আছে, আমাদের রিলিজিয়ানে অবভিয়াসলি আমরা জিন বলে কোনো জিনিসকে আমরা জানি না, ঠিক আছে, আমরা প্রেতাত্মা বা পিশাচ বলে কনসিডার করি এক্স্যাক্টলি। তাদের। কিন্তু ওদের রিলিজিয়ানে ওরা জিন জানে, জিনদের সর্দার, জিনদের রাজা, অনেক কিছু হয়, ঠিক আছে। তো ওদের ওখানে জিন কনসেপ্টটা অনেকটা আলাদা, ওই পুরো জিনিসটা আমরা জানি না বা আমাদের জানতে দেওয়া হয় না। ওদের কমিউনিটি সম্বন্ধে অনেক কিছু আলাদা তথ্য আছে। যেমন একটা তথ্য বলি যে এটা আমার সঙ্গে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে। রাত্রির 11:30, ঠিক আছে, আমি ওর সঙ্গেই একটা জায়গা দিয়ে পাস করছিলাম, পাশে একটা মসজিদ ছিল। আমি হঠাৎ আজানের আওয়াজ পাই, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি ঘুরে, এখন আজান হচ্ছে। ও বলে চুপ 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 চুপ। কী হলো? বলে সবসময় সব কথা বলতে নেই, সব আজান মানুষের জন্য হয় না, সব নামাজ মানুষেরা পড়ে না, মুখ বন্ধ রাখো, সব জায়গায় সব কথা বলো না। তো ওদের টাইম জোনটা আমাদের মতন নয়, অবভিয়াসলি ওদের ডাইমেনশনটা আমাদের ডাইমেনশন নয়, ওদের ডাইমেনশনটাই আলাদা। তো ওরা টাইমটাকে অন্যভাবে দেখে, পারসিভ করে। তো ওদের জিনিসপত্রগুলো অন্যভাবে চলে, রাইট। আর জিনের কথায় আসবো, তার আগে যখন এক্সের কথাতেই এসছি, কিছু এক্সের বলা কিছু গল্প বলি। স্টোরিটা তখনকার স্টোরি যখন ওর মায়ের পেটে, ওর মা প্রেগনেন্ট, ঠিক আছে। তো ওর এক পিসির বাড়ি ব্যান্ডেলে। ও প্রেগনেন্ট মানে ওর মা প্রেগনেন্ট মানে এমন একটা টাইম, যে টাইমে মানে ব্যান্ডেল স্টেশনের খুব একটা কাছে নয় পিসির বাড়ি, কিন্তু সেখান থেকে না রেল লাইনটা দেখা যায়, কারণ তখন অত বসতি মানে আসেনি, মানে অতটা লোকারণ্য হয়নি। তো তুমি কত বছর আগের কথা বলছো তাও? মানে ওর বয়সের আন্দাজে যদি বলো, অ্যাটলিস্ট 30 বছর। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, 30 বছরই হবে, এক্স্যাক্টলি 30 বছরই হবে। তো বা 32 বছর, ওকে, ক্যালকুলেশন। তো এরকম একটা টাইমে ওর মা ওর পিসির বাড়িতে গেছে, অ্যান্ড ওই সময় অ্যাজ ইউজুয়াল যেটা হতো, খুব কারেন্ট অফ হতো। তো কারেন্ট অফ হয়েছে, ওরা সবাই গ্রুপ মিলে সবাই ছাদে গেছে, ছাদে গিয়ে ঘুরছে। ওর মা, পিসে মশাই, পিসিদের এক মেয়ে ছিল সে, ঠিক আছে, সবাই ছাদে ঘুরছে। এমন সময় ওর পিসি ক্যাজুয়ালি ওর মাকে বলে যে তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি বলো যে ঘাবড়ে যাবে না বা চমকে উঠবে না। বলছে চমকে কেন উঠবো, কী হয়েছে? বলছে না, তোমাকে দেখাবো, কিন্তু চমকে উঠলে আমাদের সবার বিপদ। ওকে। তো বলছে যে ঠিক আছে, চমকাবো না, ঘাবড়াবো না, বলে ভয় পাবে না, আর যাই করবে, কোনোভাবেই চমকে উঠবে না, কোনো রকমের রিয়াকশান দেবে না। বলে ওই দিকে দেখো, রেল লাইনের দিকে। বলছে কী দেখবো ওখানে? বলছে ঠিক করে দেখো, একদম ঘুটঘুটে অন্ধকার। বলে ঠিক করে দেখো। বলছে রেল লাইন দিয়ে দেখতে পাচ্ছে, তোমাকে এটা দেখাতে হবে, রেল লাইন দিয়ে দেখতে পাচ্ছে একটা ফিগার, অন্ধকারের মধ্যে যতটুকুনি বোঝা যায়, একটা ফিগার ঠিক এইভাবে এগিয়ে যাচ্ছে হাওয়ায় ভাসতে ভাসতে, অ্যান্ড তার মাথা নেই, স্কন্দকারটা। তো ওর মা দেখেছে এটা, এক্স্যাক্টলি দেখেছে এটা।
ওর মা হালকা একটু চমকাতে গিয়েও ওর পিসি বুঝতে পেরেছিল, হাতটা ধরে নিয়েছে চেপে, আর পাশে পিসে মশাই ছিল, ঘুরিয়ে নিয়ে, আর ততক্ষণ ওর মা জ্বর চলে এসছে। তো নিচে এসে এবার গায়ে জল ফল দিয়েছে, জল ফল খাইয়েছে, খাইয়ে জিজ্ঞেস করছে যে ওটা কি ছিল। বলছে ওটা স্কন্দ কাটা ছিল। তো আমরা এখানে দেখতেই পাই, আকসার দেখতে পাই, কারণ এখানে প্রচুর এরকম কাটা পড়েছে, তো আমরা প্রচুর দেখতে পাই। তো বলছে যে আমাকে চমকাতে মানা কেন করলে? বললো যে তুমি চমকেছো, যদি ও বুঝতে পারে, কোনোভাবেও বুঝতে পারে, তাহলে নেক্সট পলকে দেখবে তোমার সামনে দাঁড়িয়েছে। বা ওর দৃষ্টিটা তার উপরে পড়বে, এক্স্যাক্ট, যে চমকাবে। হ্যাঁ। আর জাস্ট বলছে নেক্সট পলকে দেখবে তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর তোমার সামনে দাঁড়িয়ে আছে মানে কিন্তু ও হাতটা এরকমভাবেই চালাবে, তোমার মাথাটা উড়ে যাবে। ও কিছু করলো না, কিন্তু তুমি ওকে অ্যাট্রাক্ট করে ফেলেছো। বলে না, আমরা নিজেরাই নেগেটিভকে অ্যাট্রাক্ট করি, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করি অনেক সময়। তো সেটার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। 7 বছর ধরে আমি চেষ্টা করেছিলাম, থাকার পারিনি, সেটা আলাদা কথা, কেস খেয়ে গেছিলাম। মানে আমার মনে হচ্ছে টুকরাকে মেরা পেয়ার মেরা ইন্তেকাম দেখে গিয়ে এরকম একটা না না, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আমার। আচ্ছা বলছি যে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আমি দিই, তাহলে এরকম একটা কিছু দিতে পারি কি আমি? কপিরাইট খেয়ে যাবো। আমার এক্স গার্লফ্রেন্ডের ছিল সেই বড় দিদি জিন। কি বলছো অয়নদা? তাকে ছোট বোনের মতো করে ভালোবাসতো, সব রকমের। এটা বলেছে তোমাকে? এটা বলেছে আমাকে। ওকে। অ্যান্ড মানে আমি যদি জিনিসটাকে সাইকোলজিক্যাল না ধরি, তাহলে এই কথাটা সেই জিনটা বলেছে আমাকে। মানে মানে যখন রিলেশনটা 7 বছরের হয়, তখন দেখা সাক্ষাৎটা বড্ড বেশি হয়, রাইট? ঘোরাফেরা, এদিক ওদিক যাওয়া, কেনাকাটা প্রচুর হয়, বাড়িতে কিছু টাইম স্পেন্ডও হয়। সেই টাইম স্পেন্ডটা নট নেসেসারিলি সবসময় সেই মেয়েটার সঙ্গেই হয়, যখন তার সঙ্গে অলরেডি অন্য কেউ রয়েছে। কিছু কিছু সময় বুঝলাম না জায়গাটা। কিছু কিছু অন্তরঙ্গ মুহূর্ত থাকে, হ্যাঁ, সেই অন্তরঙ্গ মুহূর্ত নট নেসেসারিলি আমি সেই মেয়েটার সঙ্গেই কাটাচ্ছি। কিছু কিছু সময় তার মধ্যে যে আরেকটা এক্সিস্টেন্স আসে, সে বেরিয়ে আসে, হয়তো তার ভালো লাগার জন্য, বা হয়তো তার ভালো না লাগার জন্য, হয়তো সে চাইছেই না জিনিসটা, হয়তো সে সম্পর্কটাকে রাখতে চাইছে না, সে হয়তো বলছে যে না রেখো না, আবার সে বলছে হ্যাঁ রাখো। ডাইলেমা একটা। হ্যাঁ, তো সেই রকমই একটা সময় তার ভেতরের সেই এক্সিস্টেন্সটা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলেছিল। কিরকম? নর্মাল কথা বলছে, কিন্তু সে আমাকে বলছে যে আমার সম্বন্ধে আপনি করে কথা বলতো, ঠিক আছে, আমার সম্বন্ধে আপনি জানেন, আমার এক্স গার্লফ্রেন্ড তুমি করে কথা বলতো, আমার থেকে বয়সে ছোটো ছিল অবভিয়াসলি, সে আমার সঙ্গে আপনি করে কথা বলছে, তা আমার সম্বন্ধে আপনি জানেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি জানি, আমাকে বলেছে। তো বললো যে এরকম। আচ্ছা, তার আগে বলে রাখি, সেই সময়টা না মানে হঠাৎ করে তার কিন্তু মানে অন্যরকম একটা হতে শুরু করে। আমরা নর্মাল বসে কথা বলছিলাম, সে হঠাৎ করে হাঁপাতে শুরু করে, একটু টলতে শুরু করে, বসে আছি আমরা, টলতে শুরু করে, টলতে টলতেই মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে হঠাৎ করে গলাটা একটু মানে মিনমিনে হয়ে যায়, সরু গলায় কথা বলছে, বলতে বলতে আবার নর্মাল গলা হয়, হয়ে অন্যরকমভাবে কথাটা বলে, ঠিক আছে। তো কিন্তু তার ডায়ালেক্টটা অন্যরকমের, তার মতন করে, মানে আমার এক্স গার্লফ্রেন্ড যেরকম স্টাইলে কথা বলতো সেই স্টাইলে না, কথা বলার স্টাইলটা পুরো অন্যরকম, টু সাম এক্সটেন্ট একটু আরবিক বা উর্দু মেশানো, ঠিক আছে, ওকে, মুসলিম। তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে কোনোভাবে হচ্ছে। তা বললো যে আমি এই রকম একজন, তো আপনারা কি করছেন এটা, মানে আপনারা কতটা শিওর আছেন, কতটা স্যাঙ্গুইন আছেন এই রিলেশনটাকে নিয়ে, পরবর্তীকালে আপনাদের পরিবার কীরকমভাবে, মানে আমি দেখুন সেটা তো পরবর্তীকালের কথা, কিন্তু আমি যতদূর জানি যে আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের পরিবার মেনে নেবে, কেন নেবে না? বললো না আমার মনে হয় না এটা নিয়ে এগোনো উচিত। সে আমাকে ডাইরেক্টলি না বললো, বললো একদিন না একদিন আমি অফ করাবোই এটাকে। পরবর্তীকালে অফ হয়েছিল অনেকভাবে এদিক ওদিক করে, কিন্তু আমার কাছে একটা মেসেজ এসেছিলো এমনভাবে যে তার ভেতরে ছিল, কারণ আমি মানে তাকে ডাইরেক্টলি পরে চার্জ করি আমার এক্সকে যে এরকম এরকম আমার সঙ্গে কথা বলছে, এটা আমি চাইনি, এটা কি হচ্ছে? তো বলছে আমি এরকমভাবে
অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে হেল্প করবে বলেছে। তো পরবর্তীকালে আমার কাছে একটা মানে কথা এসেছিলো যে আর কেউ নেই আমার মধ্যে এখন, বা আমার ওপর তার ছায়া নেই এখন, সে চলে গেছে, ঠিক আছে। কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে সে আছে, কোনো না কোনোভাবে তার সাথেই আছে। তা সে হয়তো তার ভালো চায়, সে তার ভালো করতে গিয়ে অন্য কারো খারাপ করে ফেলে, পজিটিভ বয়ফ্রেন্ডের মতো। এক্স্যাক্টলি। এখানে খালি পজিটিভ দিদি, সেই খারাপ আমার দিকে হয়েছে, প্রচুরভাবে হয়েছে, কেরিয়ারের দিকে হোক, হেলথের দিকে হোক, অনেকভাবে হয়েছে। আমার হওয়া কাজ আটকে গেছে জাস্ট বিকজ, আচ্ছা পাওয়ার্স, কী কী পাওয়ার্সের মধ্যে একটা বাজে পাওয়ার, এটা বলা হয় যে যার মধ্যে বা যার ওপরে জিন আসে তাকে না রাগাতে নেই চট করে, তাকে চটাতে নেই চট করে, কারণ সে যা বলে সেটা ফলে যায় অনেক ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আগের দিন রাত্রিরে ঝগড়া হলো, পরের দিন রাত্রিরে আমার হওয়া ইন্টারভিউটাই ক্যান্সেল হয়ে গেল। আমি অফিসে গিয়ে অফিস থেকে ফেরত চলে এলাম, হওয়া কাজ চলে গেল, হাতে আসা কাজ চলে গেল, অন্য কারোর হাতে, আমি দেখছি অন্য কারোর হাতে চলে গেছে অলরেডি। এরকম প্রচুর কিছু হয়েছে আমার সাথে, শরীর বিগড়েছে, মেন্টাল পিস চলে গেছে, অনেক কিছু এরকম হয়েছে। তো এই জন্য বলি যে অনেক ধরনের সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে থাকি, অনেক কিছু হয়ে থাকে আমাদের সঙ্গে, সব কিছুর এক্সপ্লেনেশন আমরা খুঁজতে যাই না, খোঁজার দরকারও নেই, তাই জন্য সব কিছু খুঁজতে যাই না। এই হচ্ছে ঘটনা। মানে আজকে তোমার সাথে একটা মানে কি বলবো, আনকাট একটা আড্ডা মারলাম। মানে নিজেদের টিম মেম্বারদের সাথে তো সবসময় কথাবার্তা হয়, বাট এরকম ভাবে বসে হ্যাঁ, পুরো মানে ওপেনলি এত ভাবে কথাবার্তা বলাটা খুবই রেয়ার। থ্যাঙ্কস অয়নদা, তোমাকে আলাদা করে আর কি থ্যাঙ্কস বলবো, ঠিক আছে। আশা করছি খুব তাড়াতাড়ি মানে পরের প্রজেক্টেই দেখা হবে, ঠিক আছে। অন্যদের মতো বলতেই পারবো না যে খুব তাড়াতাড়ি দেখা হবে, বাট ডেফিনেটলি তোমার সাথে আড্ডা মেরে ভালো লাগলো। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা শোনার পর কেমন লাগলো সেটা কিন্তু জানান। আর এতক্ষণ যদি আপনারা এই এপিসোডটা শুনে থাকেন তাহলে ডেফিনেটলি একটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন নতুন হলে। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনাদের যদি নিজস্ব লাইফে এরকম কোনো স্পিরিচুয়াল প্রবলেম হয়ে থাকে, আপনারা যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান আমার থেকে, আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। ইভেন আপনারা যদি কোনো পডকাস্টও করতে চান আমার সাথে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কৌস্তবের আড্ডার এরকম আরো দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।